নমস্কার, শুভ বিজয়া। প্রত্যেককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বেঙ্গল পলিটিক্স দেখতে থাকুন। আমি রানা সেনগুপ্ত। বাংলার রাজনীতিতে, বাংলা বলতে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বরাবরই একটা উল্লেখযোগ্য ভূমিকায় থাকে। আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। আমি তো নিজেই 50 বছর ধরে সাংবাদিকতা করছি, আমি তো বটেই। আমার আগেও যারা সব সাংবাদিকতা করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি। এই দক্ষিণ চব্বিশ পরগনা যাদের দখলে থাকে সেই দলই কিন্তু রাজ্য সরকারে একটা বড় পাওয়ার হিসেবে আসে। অনেক সময় তারা সরকার গঠন করেন এবং বেশ ভালোভাবেই করেন। দক্ষিণ চব্বিশ পরগনা এত গুরুত্ব, তার পিছনে কারণ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস সবচাইতে বেশি। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জায়গা হয়তো মুর্শিদাবাদকে বাদ দিলে এই জায়গাতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা থাকেন। যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিতে পারে, যে দল নিতে পারে, তারাই কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাগুরুর ভোটও খানিকটা পেয়ে যান এবং তারা তারপরে দেখা যায় যে সরকার গড়তে পারছেন। এই দক্ষিণ চব্বিশ পরগনাকে কিন্তু, যে দক্ষিণ চব্বিশ পরগনা সবসময় আলোচনায় কেন্দ্রবিন্দু ছিল, সেইখানে কিন্তু সেইটাকে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন একটি ছেলে বা এক ভদ্রলোক। তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। তার বয়স মাত্র 35। এই 35 বছর বয়সেই কিন্তু তিনি এই রাজ্য রাজনীতির একটা বিশাল একটা মুখ হয়ে উঠেছেন। আগামী দিনে কি হবে? এখন দক্ষিণ চব্বিশ পরগনার এইখানে যে নওশাদ সিদ্দিকীর এই যে উত্থান, এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ কেন? 2021 সালের 21শে জানুয়ারি ISF তৈরি হয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার মানেই বুঝতে পারছেন এর মধ্যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছোঁয়া আছে। কিন্তু তার 4.5 মাসের পরেই কিন্তু ভোট হয়েছিল বিধানসভার। সেই ভোটে কংগ্রেস এবং সিপিএম এর যে জোট তৈরি হয়েছিল, সেই জোটের সঙ্গী হয়েছিল কিন্তু আপনাদের এই নওশাদ সিদ্দিকী। কথা হলো 2021 সালের যে বিধানসভা ভোট হয়েছিল তাতে সিপিএম বা কংগ্রেস কেউ কোনো আসন পায়নি। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শূন্য জুটেছিল। কিন্তু সেই অবস্থার মধ্যে থেকে এই জোটকে রাজনীতিতে টিকিয়ে রাখার মতন অক্সিজেন দিতে পেরেছিল নওশাদ সিদ্দিকীর এই দল। কারণ কেননা নওশাদ সিদ্দিকী নিজেই বিধানসভার আসনে জিতেছিলেন। আগামী দিনে এই যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, ইতিমধ্যে কিন্তু নওশাদ সিদ্দিকীর দলের পায়ের তলার জমি অনেকটা শক্ত হয়েছে। অনেকেই কিন্তু মনে করছেন নওশাদ সিদ্দিকীকে আগামী দিনে একটা বড় জায়গায় দেখতে যেন মানে পাওয়া যায়। নওশাদ সিদ্দিকী কেন আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ? প্রথম কথা মাথায় রাখতে হবে, নওশাদ সিদ্দিকী কিন্তু ফুরফুরা শরীফের একজন পীরজাদা। অথচ পীরজাদা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি, দেখা যাচ্ছে যে মুসলিম ধর্মের সম্পর্কে কোনো বাক্য তার সভার সমিতি থেকে বলছেন না। এবং তিনি একটা কথা বলছেন যে আমি শুধু মুসলিমদের ভালো করার জন্য এখানে আসিনি, বা মুসলিম ধর্মের কোনো উপকার করতে আমি এখানে আসিনি, আমি এসেছি সকলের ভালো করতে। এই যে উনি মুসলিম ধর্মের যে প্রচার করেন না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিখ্যাত বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একজন বিখ্যাত আইনজীবী, তিনি দুদিন আগে একটি ভিডিওতে আমরা দেখেছি যে তিনি এই ব্যাপারে কিন্তু শিরমোহর দিয়েছেন যে হ্যাঁ, নওশাদ সিদ্দিকী কোনো রকম ভাবেই ধর্মান্ধকরণের রাস্তায় হাঁটে না। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেমন বিজেপি এখন হিন্দু ধর্মের জাগরণের জন্য নেমে পড়েছে। হিন্দুদের তারা বলছে যে তোমরা খুব বিপন্ন, তোমরা এক হও, আমাদের ভোট দাও, না হলে তোমাদের কিন্তু সামনে খুব বিপদ আসছে। বাংলাদেশ হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। উল্টো দিক থেকে এই প্রচার ঠেকাতে গিয়ে তৃণমূলকে স্বাভাবিকভাবেই ঝুঁকতে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে, এবং তৃণমূল দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যই যেন অনেকটা উদ্গ্রীব হয়ে উঠছে। এই যে অবস্থার মধ্যে নওশাদ সিদ্দিকী কিন্তু একমাত্র ধর্মহীনতার প্রতীক। তিনি কিন্তু একমাত্র সেকুলার। সত্যি কথা বলতে গেলে তিনি কিন্তু একমাত্র সেকুলার। তিনি শুধু মুসলমানদের ভালো চাইছেন না, হিন্দুদেরও ভালো চাইছেন, অর্থাৎ সামগ্রিক পশ্চিমবঙ্গবাসীর ভালো চাইছেন। এবং এই যে একজন বিবেকবান পুরুষ, তিনি যে বাংলার রাজনীতিতে উঠে এসেছেন, এটা কিন্তু সত্যি বলতে গেলে কি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বাংলার রাজনীতিতে, যে বাঙালি ভোটার, যে হিন্দুও নয় মুসলমানও নয়, যে সেকুলার, সে কোন দিকে যাবে? সে কি হিন্দু ধর্মের দিকে যাবে? কেননা আমাদের ধর্ম আর বিজেপির বলা যে ধর্ম, সেই তার মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য আছে। আবার তৃণমূল যে ধরনের মুসলিমদের
আহ, আহ, কি বলবো মানে কথা বলতে চাইছে, তাদের দিকেও কিন্তু কিন্তু মুসলমানরা পুরোপুরি একমত হতে চাইছে না। নওশাদ সিদ্দিকী কিন্তু 2021 সালের আমরা যে ভোট দেখেছিলাম তাতে তিনি ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন, ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন। তখন কিন্তু নওশাদ সিদ্দিকী ছিলেন রাজনীতির একটি শিশু মাত্র, সবে মাত্র একটি অঙ্কুর যেন একটি গাছের বেরোলো। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ তারা কিন্তু ছড়িয়ে পড়ছে আরো অন্তত 4টি জায়গায়। নওশাদ সিদ্দিকীর দল কিন্তু আরো 4টি জায়গা দখলে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। এই 4টি জায়গার নাম হচ্ছে দেগঙ্গা, ক্যানিং পূর্ব, হাড়োয়া এবং বসিরহাট উত্তর। এবং এই যে আহ, আমাদের এই যে দক্ষিণ 24 পরগনার রাজনীতি বা দক্ষিণ 24 পরগনার ভোট, এটা তৃণমূলের পক্ষে থাকবে, এটা তৃণমূলের হাতছাড়া হয়ে যাবে, তা কিন্তু ঠিক করছে যেন নওশাদ সিদ্দিকী। নওশাদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এই হচ্ছেন কিন্তু শওকত মোল্লা। শওকত মোল্লা হচ্ছেন পূর্ব ক্যানিং এর বিধায়ক। হ্যাঁ, শওকত হচ্ছেন তৃণমূলের বিধায়ক এবং তাকে ভাঙড়ের প্রচার করার জন্য কিন্তু তৃণমূল ইতিমধ্যে বিশেষ দায়িত্ব দিয়েছে। এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি এই শওকত মোল্লা বারে বারে গিয়ে কিন্তু ভাঙড়ে নানা ধরনের প্রচার করে চলেছেন। তার সিংহভাগ হচ্ছে নওশাদ এবং নওশাদের দলের বিরুদ্ধে। তবে একটা কথা আমরা কিন্তু এখান থেকে আরো একটা কথা জানতে পারি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকেও একটা আওয়াজ উঠেছে। সেটা হচ্ছে এই যে তৃণমূলের কাছ থেকে আমরা কি কি পেয়েছিলাম। আমরা যারা পুরনো সাংবাদিক তারা খুব ভালো করেই জানি যে 2011-র যে ভোট হয়েছিল এবং তাতে যে সিপিএম এবং বামফ্রন্টের মতো এই বিশাল বটগাছটিকে উপড়ে ফেলতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিছনে কিন্তু একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সংখ্যালঘুদের সমর্থন। এই সংখ্যালঘুরা কিন্তু ইদানিং আবার একটা আওয়াজ তুলতে শুরু করেছেন যে আমাদের লোকজনের পার্সেন্টেজ এত বেশি, কিন্তু আমাদের সরকারি চাকরিতে মাত্র 2% আমাদের অংশগ্রহণ করা। কেন এরকম হচ্ছে? কেন আমরা আরো বেশি বেশি সুযোগ পাচ্ছি না? অর্থাৎ এই যে সুযোগ দেওয়ার ব্যাপারটা, তাতে কিন্তু তৃণমূল বেশ খানিকটা নানান দিক থেকে কোণঠাসা হয়ে পড়ছে। এখন নওশাদ এবং শওকতের মাঝখানে ঠিক মধ্যবিন্দুতে একজন ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই রাজনীতির মঞ্চে, তার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী। তিনি হচ্ছেন বড় পীরজাদা এবং তিনি ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে, তার আগে বলে রাখি যে তিনি কিন্তু প্রথম এই আইএসএফ এর বা প্রতিষ্ঠাতা, তিনি তৈরি করেছিলেন, ছোট ভাই নওশাদকে দায়িত্ব দিয়েছিলেন এই দলের। নওশাদের এই উত্থানের পরে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে সক্রিয় রাজনীতিতে গভীরভাবে অংশগ্রহণ করতে এখন ইচ্ছুক। তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে যদি প্রয়োজন হয় তাহলে আমি পূর্ব ক্যানিং থেকে, মানে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি দাঁড়াতে চান বা ভোটে লড়তে চাইছেন। যদি এই আব্বাস সিদ্দিকী যদি চলে আসেন আমাদের এই রাজনীতিতে, তাহলে কিন্তু দক্ষিণ 24 পরগনায় একটা সত্যি রীতিমতো একটা ইকুয়েশন তৈরি হবে। কিরকম ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা জুড়ে ঘন ঘন নানা ধরনের আবহাওয়ার পরিবর্তন হয়। এই দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হলো, তার কিছুদিন পরে দেখা গেল সব ঠিকঠাক হয়ে গেল। কোন দিকে যে এবারে আবহাওয়াটা ঢলে পড়বে, এই রাজনৈতিক আবহাওয়া কাদের দিকে, তৃণমূলের দিকে নাকি নওশাদদের দিকে, এইটা কিন্তু আগামী দিনে আমাদের সামনে একটা অত্যন্ত বড় রকমের প্রশ্ন চিহ্ন তৈরি করছে। এবং এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাবো যেদিন 26-এর ভোটের রেজাল্ট বেরোবে। নমস্কার।